আচ্ছা, ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার কি হয়েছে? জি স্যার, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে ২টা সাবজেক্ট শেষ করে ফেলছি আমাদের এই সেমিস্টারের। একটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে আইসিটি যেটা ছিল, আইসিটি অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন। তো আমাদের ২১ তারিখে হচ্ছে গিয়ে আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম এটা পরীক্ষা দেওয়া আছে। ঠিক আছে? তো ২১ তারিখে যথাসময়ে হচ্ছে পরীক্ষা হবে। এর জন্য আপনারা সবাই খাতা আগে থেকে রেডি করে রাখবেন। ঠিক আছে? আ ৪-৫ পেজের একটা খাতা বা ৬ পেজের একটা খাতা নিবেন। খাতায় হচ্ছে গিয়ে আ মানে খাতা রেডি করে রাখবেন মূলত। এবং উপরে আপনার নাম এবং হচ্ছে গিয়ে শুধু নাম লিখলেই হবে। আপনার উপরের নাম এবং বিষয় যেটা, কোন বিষয়ের উপর পরীক্ষা এই ২ টা লিখলে হবে। ঠিক আছে? এবং পেজ নাম্বার দিবেন। খাতার ডান পাশে উপরের দিকে এইখানে ১-২ করে পেজ নাম্বার দিবেন। পেজ নাম্বার দিতে বলতেছি কারণ অনেকে যখন ছবি তুলবেন বা পিডিএফ করবেন তখন ওই ছবিগুলা সিরিয়াল ওয়াইজ আসে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে পেজ নাম্বার দিয়ে খাতাটা রেডি করে রাখবেন। বুঝে গেল কি বললাম? যদি না বুঝে থাকেন সাথে সাথে আমাকে থামায়েন যে আমি বুঝতে পারিনি। ঠিক আছে? অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট হচ্ছে পরীক্ষার জন্য খাতা রেডি রাখতে হবে আপনার নাম এবং কোন সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে, এবং দ্বিতীয়ত প্রত্যেক পেজে হচ্ছে পেজ নাম্বার দিতে হবে। খাতার উপরে ডান পাশের দিকে পেজ নাম্বার দিবেন এবং আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হবে। ওই ইমেল অ্যাড্রেসে হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষা যেটা দিবেন ওইটা হচ্ছে পিডিএফ করে, অর্থাৎ খাতার যে ছবি ওটা পিডিএফ করে বা ছবি আকারে আপনি এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করবেন। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে পরীক্ষার আ দেওয়ার পদ্ধতি। তো এখন পরীক্ষাটা গত দিন আলোচনা হয়েছিল যে হচ্ছে আ ভিডিও অন রেখে হচ্ছে পরীক্ষা দিবেন। তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। এরকম লিংক দেওয়া হবে সবার ক্যামেরা অন করে, যাতে বোঝা যায় আপনার খাতাটা অন্তত দেখা যায় যে আপনি নকল করতেছেন না বা কোনো কিছু বই-টই বের করে দেখে লিখতেছেন না। এটা যাতে বোঝা যায় সেরকম আরকি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে কারো কি কোনো ফিউশন আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, তার মানে কোনো কোয়েশ্চেন নাই, মানে কোনো কনফিউশন নাই। তো ঠিক আছে, আমরা পড়া শুরু করি। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। জি স্যার। তো আমরা হচ্ছে আমাদের ৩ নাম্বার যে সাবজেক্টটা আছে, অর্থাৎ আমাদের এই কোর্সের ধরেন মেইন সাবজেক্ট বলা যায়, সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আ আ অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে? তো আমাদের আমি যখন ভার্সিটিতে পড়ছি বা আদার্স আমাদের ফ্রেন্ড সার্কেলে যাদের কাছেই শুনছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন করায় সেটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং দিয়ে আরকি শুরু করে। ঠিক আছে? তো সি প্রোগ্রামিং মোটামুটি বোঝার জন্য বা একদম বেসিক থেকে বোঝার জন্য এটা উপযোগী একটা ল্যাঙ্গুয়েজ। একদম ভেঙে ভেঙে আর কি বোঝা যায়। কিন্তু আপনাদের এই কোর্সে ব্যাপারটা উল্টো হয়ে গেছে। উল্টো হয়েছে কেমন করে? সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টারে দিছে হচ্ছে পাইথন এবং সেকেন্ড সেমিস্টার দিছে সি প্রোগ্রামিং, যেটা উচিত না আর কি। মানে মূলত ফার্স্ট সেমিস্টারে দেওয়া উচিত ছিল সি প্রোগ্রামিং আর সেকেন্ড সেমিস্টারে দেওয়া ছিল পাইথন। তো যাই হোক, যেহেতু আছে আমাদের এটা করতে হবে। তো এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই পাইথনের জন্য আমাদের এই বইয়ে টোটাল ১২টা অধ্যায় আছে। তো ১২টা অধ্যায়ে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন এটা আমরা মোটামুটি শিখবো, শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা ১ম যে অধ্যায় এটা আজকে শুরু করি, যে প্রোগ্রামিং এর মৌলিক ধারণা।
আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে প্রোগ্রামিং কি বা প্রোগ্রামিং কেন আসলো? কারো কোনো আইডিয়া আছে? না স্যার, আইডিয়া নাই তেমন। আচ্ছা, ঠিক আছে। তো শুরু থেকেই শুরু করি, হ্যাঁ? সেটা হচ্ছে কম্পিউটার বলেন বা আদার্স যে কোনো ডিজিটাল ডিভাইস যেগুলা, সেগুলা হচ্ছে শূন্য এবং এক ছাড়া কিছু বোঝে না। অর্থাৎ আমার কম্পিউটার এমন একটা বস্তু যেটা শূন্য এক ছাড়া কিছু বোঝে না। আপনার ফোন হোক, কম্পিউটার হোক বা আদার্স যে কোনো ডিজিটাল ডিভাইস, ওগুলো শূন্য এবং এক ছাড়া বোঝে না। ম্যাথমেটিক্যাল টার্মে এটা হচ্ছে বাইনারি নাম্বার বলে। ঠিক আছে? বাইনারি বাইনারি এটা কি শুনছেন? বাইনারির সাথে কি পরিচিত? জি স্যার, বাইনারি পরিচিত। ঠিক আছে। তো বাইনারির হচ্ছে বেজ ২। কারণ এই সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ এই ২ টা অঙ্ক থাকে। এইজন্য এর বেজ হচ্ছে ২। ঠিক আছে? তো মূল কথায় আসি, সেটা হচ্ছে কম্পিউটার এই বাইনারি নাম্বার অর্থাৎ ০ এবং ১ ছাড়া কিছু বোঝে না। আপনি এই যে ছবিটা দেখতেছেন বা আমার কথা যে শুনতেছেন বা আদার্স যে কোনো একটা MP3 হোক, অর্থাৎ একটা অডিও বা ভিডিও যে কোনো ফাইল হোক না কেন, ওইটা ০ এবং ১ এর মানে কম্বিনেশনে আপনার সামনে দেখা যাচ্ছে বা শুনতে পারতেছেন। ঠিক আছে? তো মূলত কম্পিউটার এভাবেই কাজ করে এবং আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করতেছেন, এই ইন্টারনেটটা আপনার কাছে যে ডাটা তথ্য আদান-প্রদান করতেছে, এটাই ০-১ এই এভাবেই মানে ০ আর ১ আদান-প্রদান করতেছে, হ্যাঁ? তো কম্পিউটার হচ্ছে গিয়ে শুরুতে আপনারা কম্পিউটারের তো ইতিহাস কম বেশি মোটামুটি জানেন। এটা আমাদের মানে জানতে হয় মোটামুটি যে কোথা থেকে আসলো কম্পিউটার। আপনারা একটু থিওরি বা আইডিয়া নিলেন যে কম্পিউটার, এটা আমি আপাতত আলোচনা করতেছি না। তো কম্পিউটারের বেসিক মানে উদ্ভাবনী হয়েছে হচ্ছে গিয়ে আপনার হিসাব নিকাশ করার জন্য। ঠিক আছে? কম্পিউটার মূলত হিসাব নিকাশ করার জন্য। কিন্তু এখন বর্তমান যুগে আমাদের প্রয়োজন অনুসারে এই হিসাব নিকাশ ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হচ্ছে, তাতে আমরা মোটামুটি কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি। তো এই কম্পিউটারে প্রচুর আপনার হচ্ছে সার্কিট থাকে, তারপরে হচ্ছে গিয়ে মেমোরি থাকে বা আদার্স অনেক কম্পোনেন্ট থাকে। এগুলোর মাধ্যমে এই মানে প্রসেসর থাকে, এগুলোর মাধ্যমে কম্পিউটার বিভিন্ন কাজকর্ম করে। তো এই যে কাজকর্ম, বিভিন্ন কাজকর্ম করতেছে, বিভিন্ন কাজকর্ম এই কম্পিউটার দিয়ে আমি করাচ্ছি। তো এটা তো আমাকে কম্পিউটারের সাথে মোটামুটি সংযোগ স্থাপন, অর্থাৎ আমি যেটা বলবো যে আমি এই যে একটা পিডিএফ আমি অন করতে চাচ্ছি বা একটা পিডিএফ আমার আমি দেখতে চাচ্ছি, এটা তো কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে। না হলে তো ও তো বুঝবে না। হিসাব তো তাই, তাই না? যেমন আমি এক গ্লাস পানি খাইতে চাচ্ছি একটা রেস্টুরেন্টে যেয়ে, সেটা তো আমাকে রেস্টুরেন্টের যে ওয়েটার তাকে তো বলতে হবে যে আমি পানি খাইতে চাচ্ছি বা যে কোনো একটা আইটেম খাইতে চাচ্ছি। যদি না বলি তাহলে তো সে বুঝবে না। তো কম্পিউটার মানে কম্পিউটার একটা জড় পদার্থ বলা যায়। এটার কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি কিছু নাই। আমরা যা করতে বলবো বা যে লজিক দিব, ও সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আমি যে একটা যোগ করতে বলবো বা একটা বিয়োগ করতে বলবো, এটা যখন করতে বলবো তখন করবে, বা আমার চাহিদা অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ বা আদার্স যে কোনো কাজ আমি করতে চাই না কেন ও সেটা করবে। তো এখন এই যে আমি যোগ করতে বলবো কম্পিউটারকে, অর্থাৎ কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে, অর্থাৎ কম্পিউটারের ভাষায় আমাকে বলতে হবে যে তুমি এই যোগটা করো, নাহলে তো ও বুঝবে না। তাই তো? যেমন আমরা হচ্ছে এই যে আমি কথা বলতেছি, আমি ভাষা ব্যবহার করা তো বাংলা ভাষায় আপনাদের সাথে কথা বলতেছি, বা পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, বাংলা, ইংরাজি, অ্যারাবিক বা আদার্স অনেকগুলো ল্যাঙ্গুয়েজ যে যে ভাষায় কথা বলে। তো কম্পিউটারের ভাষাও আছে। ঠিক আছে? কম্পিউটারের সাথে আমাদের যে কথোপকথন হবে, এটার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করে থাকি। তো এই যে ভাষায় কথা বললে, অর্থাৎ এই ০ আর ১ এর ভাষায় আমাকে কথা বলতে হবে, এটাই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকগুলা, যেমন আমি এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে মানুষ বাংলা, ইংরাজি বা আদার্স যে কোনো ভাষায় কথা বলতে পারে, অনেকগুলো ভাষা আছে। তখন কম্পিউটারের সাথে কথা বলার জন্য অনেকগুলা ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন
বা আদার্স পিএইচপি, যে কোনো আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? তো একটা ভাষায় তো আপনার অনেকগুলো নিয়ম কানুন থাকে, যেমন আমরা বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় নর্মালি এই দুইটা ভাষাই তো শিখি, তাই না? তো দুইটা ভাষারই তো দেখবেন যে স্কুল কলেজে প্রথম পার্ট আর মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট থাকে। তো সেকেন্ড পার্ট মূলত হচ্ছে গ্রামার, অর্থাৎ আমরা একটা ল্যাঙ্গুয়েজ যখন শিখি তখন তার গ্রামার মেনটেন করে শিখতে হবে বা নিয়ম কানুন আমাদের জানতে হয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমার হচ্ছে এক নিয়ম কানুন আছে। নিয়ম কানুন বলতে বোঝাচ্ছি মিনিংফুল কোনো কিছু, দেখা গেলো আপনি একটা কথা বললেন, সে কথার যদি কোনো মিনিং না থাকে তাহলে সেটা আসলে বোধগম্য হয় না। যেমন আমি যদি বলি গরু আকাশে ওড়ে, তো এটা তো লজিক্যালি ভুল, তাই না? গরু তো আকাশে ওড়ে না। তো সেই রকম যে আমি কম্পিউটারের ভাষায় জাস্ট বললাম ও কম্পিউটার বুঝে গেল, ব্যাপারটা তা হচ্ছে না। আমাকে লজিক্যালি অর্থাৎ লজিক দিয়ে হচ্ছে কথাটা বলতে হবে। অর্থাৎ আমি যে যোগ করতে বলবো, ও যোগ কিভাবে করবে, যেমন 2+2 এটা করতে বলবো, কিভাবে করবে এটা হচ্ছে কি এই কম্পিউটারের ভাষায় আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যতটুকু বললাম কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে বা কোনো কোশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনার একটা প্রোগ্রাম লেখার জন্য প্রধানত আপনার তিনটা কাজ করতে হয় বা তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে এই যে আমি যোগের কথা বললাম, সেটা প্রথমেই আমার মাথায় আইছে আমি দুইটি সংখ্যার যোগ করতে যাচ্ছি, অর্থাৎ আমি আসলে কি করতে চাচ্ছি সেটা আমাকে সেট করতে হবে, মাইন্ড সেট আপ, ঠিক আছে? দ্বিতীয় যেটা সেটা হচ্ছে, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুরু করি আবার, ঠিক আছে? কারেন্টের যে সমস্যা, আমার আইপিএস ও চার্জ নিতে পারতেছে না, এই সময়টুকু আসলে নেই, মানে কারেন্ট দিচ্ছে না এই এলাকায়, খুবই সমস্যার মধ্যে আছে। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে দিই। আচ্ছা কে কে উপস্থিত আছেন একটু এই সিরিয়াল ওয়াইজ একটু বলেন। 3 নাম্বার মোহাম্মদ মুসা শেখ। মুসা শেখ 3 নাম্বার। আচ্ছা এরপরে মোহাম্মদ হাসান আলী। এরপরে স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা স্ক্রিন আসে না। এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা জি এবার বলেন। স্যার। ভাই আশা ছোঁয়া দিন না। কি কত নাম্বার, এই যে এই নাম্বার অনুযায়ী বলেন। 7 বিএম আচ্ছা, ফিরোজ হোসেন। ফাহাদ আলী রোল নাম্বার কত দেখা যাচ্ছে না তো। ফাহাদ আলী। ফাহাদ আলী আপনার 14। এরপরে স্যার রোল নাম্বার সরি শুনতে পাইনি। স্যার আদাদি হইছে। জি বলেন, আপনার নাম কি? 17 নম্বর। 17। এগারো নুরি জান্নাত। এরপরে 8 বলছে স্যার, 8 নাম্বার। 8 নাম্বার বাতাসেন ইরানি খাতুন। 8 নাম্বার। আর কেউ আছেন? স্যার 10 নম্বর রোল আহাদ আলী। আহাদ আলী। জি আপনারটা দেওয়া হয়েছে। আর কি কেউ আছেন বাকি?
ঠিক আছে। আচ্ছা, এখন কে জয়েন করলেন? এমডি রাকিবুল ইসলাম। আচ্ছা, পড়াশোনায় ফিরি। তো যেটা বলতেছিলাম যে একটা প্রোগ্রাম করতে হলে তিনটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ আমি কি করতে চাচ্ছি, এরপরে হচ্ছে গিয়ে কিভাবে করব, এবং লাস্টে যেটা প্রোগ্রামিং লেখা, সেই মানে অর্থাৎ কোডিং করব আর কি। এটা অর্থাৎ একটা প্রোগ্রাম যদি আমি লিখতে চাই, তো সেক্ষেত্রে আমার হচ্ছে প্রথমে কোন প্রবলেমটা সলভ করব, কি করতে যাচ্ছি। অর্থাৎ এটা উদাহরণের ক্ষেত্রে বলি যে আমি দুইটি সংখ্যার যোগ চাচ্ছি, অর্থাৎ আমি কি করতে যাচ্ছি এটা আমি ক্লিয়ার বা ফিক্সড। তো এই এইটা আমি কিভাবে করব, অর্থাৎ কিভাবে ধাপে ধাপে করব। দেখা গেল আমি হচ্ছে গিয়ে দুইটি সংখ্যা ইউজারের কাছ থেকে নেব, যে কোনো দুইটি সংখ্যা ইউজার আমাকে বলে দেবে আমি 5 বা 7 এই দুইটি সংখ্যার যোগফল চাচ্ছি। এটা আমি অ্যালগরিদম আর কি, অ্যালগরিদম লিখবো। তো অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম হচ্ছে গিয়ে একটা বড় সমস্যা, এটাকে হচ্ছে গিয়ে ধাপে ধাপে ভাগ করার যে পদ্ধতি, ভাগ করা বলতে সলভ করার যে পদ্ধতি, এটা হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। এবং পরে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমি ওইটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে ফেলবো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যতটুকু বললাম, কারোর বুঝতে কি কোনো সমস্যা যদি থাকে করে ফেলতে হবে, নাহলে আমরা পরবর্তী টপিকে আগাবো। আচ্ছা, ঠিক আছে, যেহেতু কোনো কোশ্চেন নেই, ধরতেছি যে সবাই বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে গিয়ে যে টপিকটা, সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে। তো আমরা যতটুকুই বললাম এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। তো কম্পিউটার প্রোগ্রাম কি? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে গিয়ে নির্দিষ্ট কোনো কাজ বা সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিক নির্দেশাবলীর একটি সেট, ঠিক আছে। অর্থাৎ যেহেতু কম্পিউটার নিজ থেকে কোনো কাজ করতে পারে না, তাই তাকে ধাপে ধাপে কি করতে হবে তা প্রোগ্রামিং এর ভাষায় যেমন হচ্ছে পাইথন বা সি, জাভা ইত্যাদির মাধ্যমে আমাদের বুঝাই দিতে হয়, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে গিয়ে কম্পিউটার প্রোগ্রাম। তো এখানে আমরা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার আর সফটওয়্যার কাকে বলে এটা তো আপনারা জানেন, জানেন না? কম্পিউটার ফান্ডামেন্টালে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে মোটামুটি পড়াশোনা করছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে বলতেছে প্রোগ্রাম হচ্ছে গিয়ে এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে। তো এখানে যতটুকু আছে আপনারা পড়ে ফেলবেন, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের যে সংজ্ঞা, এখানে এটা মেইনলি পড়তে হবে। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ বা বিভিন্ন মিডিয়া প্লেয়ার হইতে পারে এটা, তারপরে আপনার হচ্ছে ওয়েব ব্রাউজার, এগুলো সবই সফটওয়্যার। তো বিভিন্ন হচ্ছে গিয়ে এগুলো মোটামুটি আমাদের কাজে আসে, এজন্য উপকারী সফটওয়্যার। আর যেগুলো ক্ষতি করে, যেমন হচ্ছে ভাইরাস, ম্যালওয়্যার, এগুলো আপনার হচ্ছে ক্ষতিকর প্রোগ্রাম বা হচ্ছে ভাইরাস, ঠিক আছে। তো এরপরে কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে এত সময় বললাম, যা বলছি সেখানে এখানে তাই লেখা আছে, আর হচ্ছে কি এখানে এই সংখ্যাটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। কম্পিউটার প্রোগ্রামিং কাকে বলে? তো কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে গিয়ে বিভিন্ন প্রকারভেদ আছে, ঠিক আছে। তো প্রকারভেদ আমাদের এই যে এখানে যেটা দেখতেছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রধানত দুইটা ভাগে ভাগ করছে, একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ভাগে ভাগ করছে। তো আমরা শুরু থেকে শুরু করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা আমরা আলোচনা করছি, এখন হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা মানুষের ভাষার চেয়ে সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার এবং মেশিন কোডের অনেক কাছাকাছি, ঠিক আছে। অর্থাৎ আমরা এই যে ভাষায় কথা বলতেছি, দেখা গেল ইংরাজি ভাষায় বা বাংলা ভাষায় যে কথা বলতেছি, এটা এরকম না। অর্থাৎ কম্পিউটার, শুরুতেই বললাম যে কম্পিউটার শূন্য এক ছাড়া কিছু বোঝে না, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা ওই শূন্য এক মানে এইটার খুব কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজকে দুইটা ভাগে ভাগ করছে, একটা মেশিন আর একটা হচ্ছে অ্যাসেম্বলি। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি?
মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে কম্পিউটারের নিজস্ব একটা ভাষা, যেটা হচ্ছে 0 এবং 1 অর্থাৎ বাইনারি দিয়ে লেখা হয়, ঠিক আছে? কম্পিউটার এটি সরাসরি বুঝতে পারে। তো মানুষের জন্য পড়া এটাই অত্যন্ত কঠিন ব্যাপার। অর্থাৎ এই মেশিন ল্যাঙ্গুয়েজটা যখন শুরুর দিকে আমার কম্পিউটার আবিষ্কার হইলো, তখন এই মেশিন ল্যাঙ্গুয়েজে আপনার কোড লেখা হইতো। অর্থাৎ আবার এই মেশিন ল্যাঙ্গুয়েজ একেকটা মেশিনের জন্য একেক রকম। দেখা গেল আমি এই আমার পিসির জন্য একটা কোড লিখছি, এই কোডটা আপনি অন্য পিসিতে নিয়ে গেলে আর রান হবে না, ঠিক আছে? তো এরপরে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে আপনার মূলত মেশিন ল্যাঙ্গুয়েজের কিছুটা উন্নত রূপ। এখানে হচ্ছে বাইনারি কোডের পরিবর্তে কিছু সংকেত বা শব্দ ব্যবহার করা শুরু করছে। তো এগুলোকে হচ্ছে গিয়ে নিমোনিক বলে, যেমন অ্যাড, সাম, মুভ এইরকম আর কি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়েছে। তো এরপরে আসে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের বোঝার উপযোগী প্রোগ্রামিং ভাষা। এটি ইংরেজিতে লেখা হয় এবং এতে গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখলে পরে আমরা সরাসরি মানে মোটামুটি বুঝতে পারি যে কি বলতেছে এই প্রোগ্রামিংয়ে, ঠিক আছে? এখানে আমরা ইংরেজি ভাষা এবং বিভিন্ন অঙ্ক এবং বিভিন্ন ম্যাথের সাইন আমরা ব্যবহার করি লজিক্যাল ইসের জন্য। তো এটার বৈশিষ্ট্য যদি বলি তাহলে এটা হচ্ছে গিয়ে সহজবোধ্য মানুষের জন্য, হ্যাঁ? মানুষ এটা সহজেই বুঝতে পারে। অর্থাৎ এটা মানুষের ভাষার খুব কাছাকাছি। যেমন হচ্ছে লো লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে গিয়ে আপনার 0 এবং 1 এই ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, বাইনারির কাছাকাছি। যেমন হচ্ছে গিয়ে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, এটা হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি একটা ভাষা, ঠিক আছে? আর এটি হচ্ছে গিয়ে আপনি আমার মেশিনে দেখা গেল আমি একটা কোড লিখলাম, এই কোডটা যদি আপনি নিয়ে যান আপনার ইসেতে তাহলে ওটা রান হবে। আচ্ছা, তাহলে যতটুকু বললাম এটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? সবাই কি বুঝতে পারছেন কি বলতেছি? স্যার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আরেকবার একটু বলেন প্লিজ। আচ্ছা, আমি মাঝে মাঝে মানে বুঝতে পারতেছি না যে আমার নেটের লাইন চলে যাচ্ছে কিনা বা আপনারা রেসপন্স করতেছেন কিনা, এই জন্য আবার চেক করা স্যার মাঝে লাগতেছে। মাঝে কি হচ্ছে আপনার ভয়েসটা একদম লো হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে হাই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা ওই যে হেডফোনের যেটা, ওইটা একটু মনে হয় মুখ থেকে দূরে চলে যাচ্ছে, এই জন্য দূরে করার কাছে। আপনি কি আচ্ছা স্যার ভয়েস ইউজ করছেন? ঠিক আছে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা বললাম সেটা হচ্ছে কি মানুষের বোঝার উপযোগী প্রোগ্রামিং ভাষা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ইংরাজি ভাষায় লেখা হয় এবং এতে গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে? এটুকুই আর কি মোটামুটি বোঝেন। তো এটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শ্রেণী বিভাগ। তো এখানে পরবর্তীতে যেটুকু যাব এর জন্য আমার কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে সোর্স প্রোগ্রাম কি আর হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট প্রোগ্রাম কি, এই দুইটা আমাদের জানতে হয়। সোর্স প্রোগ্রাম হচ্ছে মানুষের পাঠযোগ্য কোড, যা হচ্ছে প্রোগ্রামের উচ্চ স্তরের ভাষা যেমন সি বা পাইথন এদিকে লেখা। আর অবজেক্ট আচ্ছা কি যেন হতে হচ্ছে, আচ্ছা, আর অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে গিয়ে কম্পিউটারের পাঠযোগ্য বা মেশিন কোড যা অনুবাদক প্রোগ্রাম দ্বারা সোর্স প্রোগ্রাম থেকে তৈরি হয়। এখন আমি যেটা বললাম অনুবাদক প্রোগ্রাম যেটা বলতেছি, অর্থাৎ এখন আমার যে টপিকটা আসবে। স্যার মাহবুব হোসেন বলতেছিলাম, আমার প্রেজেন্টেশনের খাতায় নামটা তুলে দিন। আপনার নাম কি?
মাহবুব হাসান না কি যেন, মাহবুব? আচ্ছা, এখন এখন যেটা বলতেছিলাম যে আমি এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমি করতেছি, জাস্ট আমি ওই যে এর আগে একদিন এইচটিএমএল এর বিষয়ে যখন ডিটেলস বলতেছিলাম, এইচটিএমএল কোড যখন লিখি ওটা নোটপ্যাডে বা আদার্স যে কোনো একটা আহ, জায়গায় লিখতে হয়, কোডটা ওইখানে লিখতে হয় এবং পরে ওইটা শো করে হচ্ছে গিয়ে আপনার ব্রাউজারে। তো আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতে হলে পারে আমার হচ্ছে গিয়ে অনুবাদক প্রোগ্রাম দরকার। যে আমি যেই ভাষায়, অর্থাৎ আমি এই যে একটা ইংরাজি ভাষায় একটা প্রোগ্রাম লিখবো এবং কিছু লজিক ব্যবহার করবো, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করতে আমি যে কম্পিউটারকে বলবো, এটা তো একটা সফটওয়্যারের মাধ্যমে তো কম্পিউটারকে বোঝাতে হবে। অর্থাৎ আমি একটা জায়গায় লিখবো, সেটা কম্পিউটারের ভাষায় অর্থাৎ 0 এবং 1-এ পরিণত করে দেবে। অর্থাৎ আমি যে এই 2+2 এটা করতে চাচ্ছি, এটা তো কম্পিউটারকে আমি বোঝাবো 0 আর 1-এর মাধ্যমে। এটাই অনুবাদক সফটওয়্যার, এটা সেটাকে রূপান্তর করে। ঠিক আছে? এটা হচ্ছে অনুবাদক সফটওয়্যার। তো এখানে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটুকু আলোচনা করলাম, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন, অ্যাসেম্বলি, এখানে যতটুকু আছে আপনারা সংজ্ঞা এখান থেকে পড়ে ফেলবেন। ঠিক আছে? স্যার, রুমানা আফরোজ নামটা একটু প্রেজেন্ট করে দিন। কি নাম আপনার? রুমানা আফরোজ এখানে কি নাম আছে আপনার? ও আচ্ছা আচ্ছা। আছে। এখানে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে যতটুকু একটু বলা আছে এটা একটু পড়বেন। এরপরে পাইথন সম্পর্কে এখানে বলা আছে যে পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কত সালে এটা হচ্ছে কে তৈরি করে বা কে আবিষ্কার করছে, এটা একটু জেনে রাখবেন। ঠিক আছে? তো অনুবাদক প্রোগ্রাম যেটা, অর্থাৎ যার কথা বলতেছিলাম যে আমি একটা, অর্থাৎ এটা একটা ভালো একটা উদাহরণ দেওয়া যাইতে পারে। সাপোজ ধরেন আপনি সৌদি আরবে গেছেন এবং আপনি শুধু বাংলা ভাষা জানেন। ঠিক আছে? তো এখন সৌদি আরবের মানুষ তো আরবি ভাষায় কথা বলে। তো সেই ক্ষেত্রে দেখা গেল ওই দেশের লোক অ্যারাবিক ভাষায় যা বলতেছে আপনি বুঝতেছেন না, এবং আপনি যা বলতেছেন সে বুঝতেছে না। এখন একটা মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে কি একটা লোক যে আপনার বাংলা এবং আরবি এই দুইটা ভাষাই জানে। অর্থাৎ আপনি বাংলা ভাষায় বলতেছেন, সে ওই অ্যারাবিক লোককে আরবি ভাষায় তারটা বলতেছে, এবং অ্যারাবিক যে লোক তার আরবি ভাষাটা বাংলা ভাষায় সে অনুবাদ করে দিচ্ছে। তো এখানে এই অনুবাদক প্রোগ্রামটাই সেম কাজই করে। ঠিক আছে? অর্থাৎ মানুষের ভাষাকে এ হচ্ছে মেশিনের ভাষায়, অর্থাৎ কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিচ্ছে। তো এটাকে আপনার হচ্ছে 3টা অনুবাদক সফটওয়্যার মোটামুটি আমাদের এখানে 3 ধরনের। একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা একদম মুখস্থ করে ফেলতে হয়। ঠিক আছে? এবং কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এই জিনিসগুলো একটু নোট করে রাখবেন যে এগুলা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? তো অ্যাসেম্বলার জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে মানে একটু আলোচনা করি। সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা মূলত হচ্ছে গিয়ে নিউমনিক, অর্থাৎ এই প্রোগ্রামটা লেখার জন্য আপনার এই যে এই টাইপের হচ্ছে কিছু সাইন ব্যবহার করে। এই সাইনগুলো ব্যবহার করে কম্পিউটারকে আমরা বোঝাতে চাই। যেমন হচ্ছে গিয়ে ADD, ঠিক আছে? এটা যদি আমি লিখি তাহলে পারে কম্পিউটার বুঝবে যে আমি দুইটা সংখ্যা বা আদার্স যে কোনো সংখ্যার মধ্যে আমি যোগ করতে যাচ্ছি। ঠিক আছে? এরকম কিছু আছে। তো এই যে ইনস্ট্রাকশন, এটা দিয়ে এই আপনার অ্যাসেম্বলার শেষে এই যে এটা মেশিন কোডে হচ্ছে রূপান্তর করে, অর্থাৎ 0 1 0 1 0 এরকম। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে গিয়ে কম্পাইলার। কম্পাইলার জিনিসটা কি? কম্পাইলার হচ্ছে গিয়ে আমি যে প্রোগ্রামটা লিখবো, এখানে আচ্ছা পরে দেখাই। আমি একটা প্রোগ্রাম যে লিখবো 2+2, এটা প্রোগ্রামের ভাষায় আমি হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামের যে নিয়ম কানুন সেটা মেনে এবং লজিক ব্যবহার করে আমি হচ্ছে গিয়ে যে প্রোগ্রামটা লিখবো। ঠিক আছে? আমি একটা প্রোগ্রাম লিখলে সেটা মনে করেন 4-5টা লাইন আমার হচ্ছে প্রোগ্রাম
আসলো। তো এই কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ এই প্রোগ্রাম পুরো লাইনগুলো পড়বে। পড়ার পরে যদি কোনো ভুল থাকে, সিনট্যাক্স এরর যদি থাকে, দেখা গেল আমি গ্রামারে ভুল করছি বা লজিক্যালি কোনো ভুল আছে, সে হচ্ছে সেটা আইডেন্টিফাই করে আমাকে দেখাবে যে তুমি এত লাইনে ভুল করছো, কি ভুল আছে ও হচ্ছে গিয়ে এরর কোড দিয়ে দেখায় দেয়। আর যদি কোনো আহ, ভুল না থাকে তাহলে সেই ক্ষেত্রে ও সরাসরি রেজাল্ট শো করে। যেমন 2+2 এটা যদি আমি দিই তাহলে ও একবারে আমাকে 4 দেখাবে। এক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আহ, আমি ইউজারের কাছ থেকে আমি ডাটা নেব যে 2টি সংখ্যা যোগ করো, কিন্তু এই 2টি সংখ্যা বলা নাই যে কত। তো সেই ক্ষেত্রে দুইটি সংখ্যার যোগ যদি করতে বলি, তাহলে আমি যে লাইনগুলা লিখবো এখানে, এই লাইনগুলা হচ্ছে কম্পাইলার একবারে শুরু থেকে দেখা গেলো 4-5টা লাইন একবারে আছে, পুরোটা পড়বে এবং সে হচ্ছে গিয়ে এটা মেশিনের ভাষায় রূপান্তর করে দেবে বা রেজাল্ট আমাকে শো করবে। কম্পিউটার বুঝবে যে এ 2+2 চাচ্ছে, তাহলে এর রেজাল্ট হচ্ছে 4 হবে, সে আমাকে যোগ করে সে আমাকে রেজাল্ট প্রদর্শন করবে। এবং ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে গিয়ে আহ, আপনার পুরো কোডকে পড়ে না। ও হচ্ছে দেখা গেলো 6টা লাইন আছে, ও প্রথম লাইন পড়বে, তারপরে প্রথম লাইন পড়া শেষ হলে পর দ্বিতীয় লাইনের কাছে যাবে, তারপরে তৃতীয়, এরকম এক এক করে করবে। দেখা গেল প্রথম লাইনে ভুল আছে, ও প্রথম লাইনের পরে এই ভুল ধরে ও বসে থাকবে, দ্বিতীয় লাইনের কাছে যাবে না। ঠিক আছে? তো এভাবে হচ্ছে গিয়ে ইন্টারপ্রেটার কাজ করে। তাহলে অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার, এই তিনটা কি বোঝা গেছে কি বললাম? কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি প্রোগ্রামের কথাটা বুঝিনি। আমরা মোটামুটি একটা স্যার মানে জি অন্যান্য ক্লাসের তুলনায় মানে আজকের ক্লাসটা একটু বেশি কঠিন মতো মনে হচ্ছে আর কি। আহ, কি বলবো, আমাদের হচ্ছে গিয়ে মেন সাবজেক্টই হচ্ছে এটা, প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আগের যে 2টা সাবজেক্ট পড়ছি ওইটা মানে আমাদের এই সাবজেক্টের বেসিক বলা যায়। ওটা বলছিলাম যে ওটা থিওরি বেস, আর এটা আমরা লজিক বেজে যাব। এখন ওই পর্যন্ত যায় নাই। ঠিক আছে? মনে করেন যে আমরা সূত্র মুখস্থ করতেছি, যখন সূত্র হয়ে যাবে বা সূত্র কিভাবে কাজ করে সেটা যখন হয়ে যাবে, তখন আমরা ম্যাথে যাব টাইপের, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? স্যার এগুলার নাম জানি না বা হয় আর কি, একটু কঠিন মনে হয়, কিন্তু একবার ওয়েবসাইট বানাইছিলাম তখন মনে হচ্ছে এগুলার ব্যবহার করেছি। জি, কারণ ওই যে নোটপ্যাড প্লাস প্লাস বা আদার্স যে কোনো কোড লেখার জন্য কিছু সফটওয়্যার আছে, সেগুলো তো আপনি লিখবেন, তাই না? লেখার পরে আপনি হচ্ছে তার আউটপুট পাবেন। আমরা আপনাদের কোড মানে লিখে বোঝায় তারপরে এই করব। অর্থাৎ এই যে আমরা কম্পাইলার যেটা বলতেছি, এই কম্পাইলারে আমরা কোড লিখে আপনাদের রান করে বোঝাবো। এখন কম্পাইলার জিনিসটা কি, এটা তো ওই ক্লাসে বলার কিছু থাকবে না, এটা আগেই আপনাকে বুঝতে হবে। তো আপাতত মোটামুটি বোঝার মানে শোনেন আপনি যে আমি কি বলতেছি। ঠিক আছে? আপনাদের কাজ হবে যে এই যে জিনিসগুলো দাগায় দিচ্ছি, এগুলো সংজ্ঞা জাস্ট মুখস্থ করেন। ঠিক আছে? আপাতত মানে টেনশন করার দরকার নেই। আস্তে আস্তে যখন যাব দেখবেন যে এই ব্যাপারগুলো ইজি। অর্থাৎ আমি এখন যদি সামারিটা নিই, যত সময় পর্যন্ত বললাম সেটা হচ্ছে আমি 2টি সংখ্যার যোগ করব, 2+3। ঠিক আছে? আমি তো আপনাকে মানুষের ভাষায় বলতেছি যে আমি 2+3 করে আমি এর রেজাল্ট চাচ্ছি। কম্পিউটার কি এটা বুঝবে? মানুষের ভাষা বুঝবে? বুঝবে না। কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, এটা শুরুতেই বললাম। এখন এই কম্পিউটারকে বোঝানোর জন্য, অর্থাৎ আমার যে 2+3 এটার রেজাল্ট দরকার, এটা বোঝানোর জন্য আমাকে কম্পিউটার যাতে বুঝতে পারে, এই যে সেই জন্য আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করতেছি, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো ব্যবহার করতেছি। ঠিক আছে? অর্থাৎ কম্পিউটারকে এই যে এই লাইনটুকু বোঝানোর জন্য আমি কম্পাইলার ব্যবহার করতেছি। যখন কম্পিউটার বুঝবে যে ও 2+3 এর রেজাল্ট চাচ্ছে, তখন ওই কম্পাইলারের মাধ্যমে আমাকে
এই পাস রেজাল্ট শো করবে। অর্থাৎ কম্পাইলারের কাজটা হচ্ছে কি যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা এবং কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা একই। ঠিক আছে? এটুকু কি বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এত সময় ধরে এই এইটুকুই আমি বলার চেষ্টা করলাম। ঠিক আছে? এখানে কম্পাইলার, ইন্টারপ্রেটার বা আদার্স যতগুলো নাম শুনলেন এগুলা আমাদের যেগুলা নন আইসিটি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসছি এগুলো আমাদের নতুন টপিক। ঠিক আছে? তো এই জন্য আমাদের একটু কঠিন মনে হবে। তো এইটাই যদি একটু মন দিয়ে পড়েন তাহলে দেখবেন, আর যদি বোঝার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় না যে খুব কঠিন মনে হবে। তো এই হচ্ছে এখন এইটা কম্পাইলার কিভাবে কাজ করতেছে। কম্পাইলার হচ্ছে কি প্রথমে আমার হচ্ছে সোর্স কোডে রূপান্তর করতেছে। সোর্স কোডে রূপান্তর করে আমার হচ্ছে কম্পাইল করতেছে। কম্পাইল করার পরে ও অবজেক্ট কোডে রূপান্তর করতেছে। এখন এই অবজেক্ট কোডে যাওয়ার আগে যদি আমি বলি যে এই প্রোগ্রামে ডাটা দরকার, অর্থাৎ ওই যে 2 যোগ 3, এটা আমি কম্পিউটারকে বলে দিই নাই যে কোন দুইটি সংখ্যার যোগ, তখন সেক্ষেত্রে কম্পিউটার ইউজারের কাছ থেকে ডাটা নেবে। এই ডাটাটা হচ্ছে এই 2 আর 3 বা যে কোনো দুইটা ডিজিট হইতে পারে। যখন এই দুইটা ডাটা দেবে তখন অবজেক্ট কোডে যে রেজাল্ট আউটপুটে যে শো করবে। আপাতত এগুলা নিয়ে খুব বেশি পেরেশানির দরকার নেই, আপাতত বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় কারেন্ট আসছে, একটু দাঁড়ান। আচ্ছা, কম্পাইলার কাজ কি, সুবিধা অসুবিধা এগুলো পড়বেন। অর্থাৎ কম্পাইলার কি, এর সুবিধা, এর কাজ, সুবিধা অসুবিধা, এই তিনটা জিনিস আপনারা মুখস্থ করে ফেলবেন। অ্যাসেম্বলার কি, কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধা, এটা পড়ে ফেলবেন। এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন এই দুইটা জিনিস কি। ঠিক আছে? আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা মুখস্থ করে ফেলতে হবে, মিনিমাম 5টা পয়েন্ট। এরপরে আসে হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদমের কথা বললাম। অ্যালগরিদম জিনিসটা কি? আমি একটা বড় কোনো একটা প্রবলেম, মনে করেন বড় একটা প্রবলেমকে ছোট ছোট অংশে ভাগ করে, অর্থাৎ ধাপে ধাপে আমি ভাগ করে ডিসিশন নিলাম যে এই প্রবলেমটা এভাবে এভাবে সলভ করব। ঠিক আছে? যেমন আমি ওই আগের উদাহরণটি দিই, ধরেন 3টা সংখ্যার যোগ আমি করতে চাচ্ছি, তো অর্থাৎ প্রোগ্রামিং লিখতে চাচ্ছি। এর জন্য আমাকে প্রথমে অ্যালগরিদম মাথায় আনতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি প্রথমে প্রোগ্রামটা শুরু করব। শুরু করার পরে আমার হচ্ছে ইউজারের কাছ থেকে আমি 3টা ডাটা নেব। ইউজার হচ্ছে ধরেন আমি, আমার কাছ থেকে 3টা ডাটা নেব, যে আমি কোন 3টা সংখ্যার যোগ করতে চাচ্ছি। এরপরে লজিক আমি দিব, অর্থাৎ এই 3টা সংখ্যা এরকম, ধরেন 3টা সংখ্যা আমি এরকম যোগ দিয়ে আমি করব এবং লাস্টে এই আউটপুট শো করব। এই যে আমি 4টা ধাপে ধাপে আমি প্ল্যান করলাম, এই যে ধাপে ধাপে একটা প্রবলেমকে সলভ করলাম, এটাই হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে? তো অ্যালগরিদম কাকে বলে, এর বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে। আচ্ছা, ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে এই অ্যালগরিদম আমি যেটা স্টেপ বাই স্টেপ যেটা আমি করলাম এটার গ্রাফিক্যাল রূপ। ঠিক আছে? তো গ্রাফিক্যাল রূপ কেমন, সেটা হচ্ছে এই ফ্লোচার্টটা এইরকম কয়েকটা প্রতীকের মাধ্যমে করতে হয়। আমি সরাসরি আপনাদের দেখাই, তাহলে পরে কনফিউশন দূর হবে। দেখেন, সমস্যা নাম্বার 1-এ দেখেন 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ঠিক আছে? দেখেন এটা 5টা ধাপে করছে। প্রথমে প্রোগ্রামটা শুরু করতেছে, স্টার্ট। তারপরে সংখ্যা দুইটি অর্থাৎ ভেরিয়েবল এ এবং বি এর মান গ্রহণ করতেছে, অর্থাৎ দুইটি সংখ্যা a is equal to কথার কথা 2 আর হচ্ছে b is equal to 3। এই দুইটি সংখ্যা a আর b তে নিলাম, এতে রাখলাম, অর্থাৎ a মনে করেন একটা পাত্র, b একটা পাত্র, এতে রাখলাম 2, b তে রাখলাম 3। ঠিক আছে? এই দুইটা ভেরিয়েবল আমি নিলাম। এরপরে আমি যে লজিক ব্যবহার করব, অর্থাৎ এই দুইটি সংখ্যা যোগ করব, এটা a আর b অর্থাৎ 2 যোগ 3, এটা আমি যোগ করব, এটা এরপরে ফলাফল শো করবে এবং প্রোগ্রাম শেষ করবে। এটা হচ্ছে গিয়ে একটা দুইটি সংখ্যা যোগের একটা হচ্ছে অ্যালগরিদম। এই অ্যালগরিদমটাই ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে কি দেখতেছেন? দেখেন স্টার্ট লেখা আছে, অর্থাৎ শুরু করতেছে। আমি স্টার্ট
এই চিহ্নর মাঝে লিখলাম। কখন কোন চিহ্ন হবে এটা আমি আসতেছি। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ফ্লোচার্টটা আগে স্টার্ট করলো। এরপরে আমি বলতেছি যে আমি এখান থেকে 2টি সংখ্যা নিব। তোর জন্য ইনপুট এ আর বি, অর্থাৎ এখানে ইউজারের কাছ থেকে 2টি সংখ্যা আমি নেব, এই জন্য ইনপুট এ আর বি লিখলাম। এরপরে আমি হচ্ছে গিয়ে লজিক স্থাপন করলাম যে কিভাবে আমি 2টি সংখ্যা যোগ করব। এখানে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখলাম। এরপরে এই যে ফল যেটা প্রদর্শন, অর্থাৎ প্রিন্ট সাম, অর্থাৎ এই প্রিন্ট সাম মানে হচ্ছে গিয়ে আউটপুট প্রদর্শন করা। এরপরে আমার প্রোগ্রামটা শেষ হবে। তাহলে এইটুকু দেখে অ্যালগরিদম আর ফ্লোচার্ট কি, এটুকু কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করতে হবে। যদি এটুকু বোঝেন তাহলে পরে আমি এই ফ্লোচার্টের যে চিত্র আছে কিভাবে করে এটা দেখাবো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি অ্যালগরিদম লেখার প্রসেসটা শিখলাম। অ্যালগরিদম লিখতে হয় এই যে ধাপ 1, ধাপ 2 এরকম লিখছে না, এটা সহকারে লিখতে হয়। ধাপ 1 এ আপনি কি করতেছেন, প্রোগ্রাম শুরু করলেন। ধাপ 2 এ কি করলেন, মান গ্রহণ করলেন। ধাপ 3 এ কি করলেন, যোগ করলেন। ধাপ 4 এ আউটপুট দেখালেন এবং প্রোগ্রাম শেষ করলেন ধাপ 5 এ। এরকম ধাপ 1 থেকে শুরু করে এরকম 5, অর্থাৎ আরো বেশি হতে পারে বা কম হইতে পারে, এরকম যে কয়টা ধাপ হয় সেই কয়টা। এখন দেখেন আমার প্রোগ্রাম যে স্টার্ট করতেছে, এই স্টার্ট যেটা সেটা এই যে গোলাকার অর্থাৎ ডিম্বাকার দেখতে যেটা, এটার মধ্যে অর্থাৎ আরম্ভ এবং শেষ, এটার চিহ্ন হচ্ছে গিয়ে এই ডিম্বাকার। আরম্ভ এবং শেষ কেমন দেখেন, আমরা যেটা দেখলাম এই যে শুরু হয়েছে এবং শেষ হয়েছে দুইটার জন্য একই রকম চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এরপরে 2 নাম্বার জিনিসটা কি, 2 নাম্বার হচ্ছে গিয়ে ইনপুট আউটপুটের জন্য এই যে সামন্তরিকের, এটা কি বলে, সামন্তরিক না রম্বস এটা? সামন্তরিক। হ্যাঁ, অর্থাৎ সামন্তরিকের মতো দেখতে যেটা, সেটা হচ্ছে কি ইনপুট আউটপুটের আপনার চিহ্ন। সেটা কেমন দেখেন, আমি হচ্ছে এই প্রোগ্রামে বলতেছি সংখ্যা 2টি সংখ্যা আমি মান গ্রহণ করব। দেখেন এই যে ইনপুট এআরবি, এটা এই সামন্তরিকের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া, এটা আয়তাকার। ঠিক আছে, আয়তাকার এটা বক্স, এটার মধ্যে হচ্ছে প্রসেস। প্রসেস কি, অর্থাৎ সাম, আমি 2টি সংখ্যা যোগ যে করলাম, এ প্লাস বি করলাম, এটা আমার এই প্রসেসের মধ্যে রাখতে হবে। এবং আমরা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার সময় তীর চিহ্ন ব্যবহার করতেছি, দেখছেন, অর্থাৎ তীর চিহ্ন আমি ব্যবহার করতেছি। তো এই যে সেই তীর চিহ্ন অর্থাৎ নির্দেশনা। আচ্ছা, এরপরে যেটা, অর্থাৎ আমরা এই পেজে আয়তকার পর্যন্ত দেখলাম, অর্থাৎ প্রসেস করা। এরপরে হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব কখন, যখন কোনো কন্ডিশন ব্যবহার করব, অর্থাৎ সত্য হলে যেটা, এই কন্ডিশন যেমন 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা। ঠিক আছে, এই টাইপের কন্ডিশনের ক্ষেত্রে এ হচ্ছে যদি সত্য হয় তাহলে এখান থেকে একটা বের করতে হবে, মিথ্যা হলে এরকম একটা বের করতে হবে। ঠিক আছে, এরকম না যে সত্য হলে এই পাশে লেখা যাবে না, আপনার ইচ্ছা মতো সত্য হলে এদিক লিখতে পারেন, এদিক লিখতে পারেন, ওইটা আমরা পরে দেখব। ঠিক আছে, আর এটা হচ্ছে সংযোগ। আমাদের মোটামুটি এখানে যতগুলো চিহ্ন আছে এই চিহ্নর মধ্যে হাতে গোনা এই 4-5টা চিহ্ন মনে রাখলে পরে আমাদের যে ফ্লোচার্ট আছে এটা আমরা করতে পারবো। আপনারা আপাতত মনে রাখবেন যে শুরুর চিহ্ন বা শেষের চিহ্ন কোনটা, ইনপুট আউটপুটের জন্য কোনটা, আর হচ্ছে গিয়ে প্রসেসের জন্য কোনটা, আর সিদ্ধান্ত গ্রহণের জন্য মানে কোনটা, এটা পড়ে ফেলবেন। এবং কাজ যেটা দেখেন এখানে দেওয়া আছে এগুলো পড়বেন, বাকিগুলা যা আছে আপাতত পড়ার দরকার নাই, উপরের গুলো পড়লেই হবে। ঠিক আছে, আর যারা একটু বেশি জানতে চান তারা এগুলো দেখে ফেলবেন কোনটা কোন চিহ্ন কি কাজ। তবে এগুলো আমরা যে ফ্লো চার্ট করবো এগুলো আপাতত দরকার নেই, আমরা যেগুলো চিহ্ন দেখালাম ওগুলো দিয়ে কাজ। তো এই যে সামন্তরিকের মতো যে চিহ্ন সেটা দেখেন হচ্ছে বলছে কি ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য, এই যে প্রিন্ট যেটা এটা আউটপুট করতেছে। ঠিক আছে, আর লাস্টে প্রোগ্রাম শেষ করে দিল। তো এই যে যতটুকু বললাম 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট, এটা কি বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। প্রতীকগুলো মুখস্থ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর সমস্যায় যাই। 2 নম্বর সমস্যা বলতেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটার জন্য আমার প্রথমে জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের
সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তফল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এটা যদি আমি জানি তাহলে পরে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। যখনই আমি জানি যে আমার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার, তাহলে আমার দুইটি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমরা কি করছি, দুইটি সংখ্যা আমি ইউজারের কাছ থেকে নিছি। তো সেক্ষেত্রে এইখানেও একই বিষয় ঘটছে যে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, অর্থাৎ দুইটা আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো দেখেন প্রথমে প্রোগ্রাম শুরু করছি আমাদের আপনি অ্যালগরিদম বলেন না কেন বা আদার্স ফ্লোচার্ট যেটাই বলেন না কেন, দেখেন দুইটা জিনিস কমন, একটা হচ্ছে শুরু এবং শেষ। শুরু এবং শেষ এটা সব প্রোগ্রামেই অর্থাৎ অ্যালগরিদম আর ফ্লোচার্টে থাকবে। ঠিক আছে, প্রোগ্রাম শুরু করব, শুরু করার পরে আমার মাথায় আমি প্রথমেই ওই যে ক্লাস শুরুতেই বললাম যে আমি যখন কোনো একটা প্রোগ্রাম করতে চাই তখন তিনটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আমি কি করতে চাচ্ছি, কিভাবে করব এবং কোন ল্যাঙ্গুয়েজে করব, ব্যাপারটা এরকম। তো যেহেতু আমি জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে, তাহলে আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, অর্থাৎ দুইটা পাত্র নিলাম, একটা পাত্রের দৈর্ঘ্য রাখবো আর একটা হচ্ছে প্রস্থ রাখবো। ঠিক আছে, এটা ইনপুট, অর্থাৎ এই যে আমি এখানে যে কাজটা করলাম, দুইটি সংখ্যা নিছি ভেরিয়েবল এ আর বির মান গ্রহণ, এই দুই মানে 2 নাম্বার যে প্রসেস, এটা এই সেম জিনিস। ঠিক আছে, এরপরে 3 নাম্বারে যেটা করছে সাম, অর্থাৎ আমরা দুইটি সংখ্যা যোগ করার জন্য a প্লাস বি করছি। এখানে আমার আয়তফল ক্ষেত্রে নির্ণয় হচ্ছে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমি করে দিছি। এরপর লাস্টে ফলাফল 4 নাম্বার ধাপে ফলাফল শো করবে আর 5 নাম্বার ধাপে প্রোগ্রাম শেষ হবে। এই সেম জিনিস আমি এইটা ফ্লোচার্টে করছি। প্রোগ্রাম শুরু করছি, ডিম্বাকার চিহ্ন ব্যবহার করব, এরপর তীর চিহ্ন দিয়ে আমি পরের ধাপে যাব। ইনপুট অর্থাৎ দুইটি মান গ্রহণ করব, ইনপুটের জন্য আমি সামন্তরিক চিহ্ন আমি নিলাম, ইনপুট লেন্থ অ্যান্ড ওয়াইড। তো এটা হচ্ছে গিয়ে ইনপুটের ক্ষেত্রে এবং আউটপুটের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করে, যেহেতু আমি ইনপুট নেব সেহেতু এই সামন্তরিক। এরপরে হচ্ছে গিয়ে আমি সূত্র ব্যবহার করব, অর্থাৎ এটা কোন প্রসেসে কাজ করবে, প্রসেসের জন্য আয়তাকার, এর জন্য এই সূত্রটা আমি আয়তকারে লিখব। লেখার পরে যখন আমার এই সূত্র ব্যবহার করব, তখন এই সূত্রের মধ্যে দুইটা ভ্যালু যখন আসবে তখন ও আউটপুট প্রদর্শন করবে। আউটপুটের জন্য এই সেম, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের চিহ্ন একই, স্টার্ট এবং এন্ডের চিহ্ন এক। ঠিক আছে, প্রসেসের চিহ্ন আলাদা। এবং যখন আমার এই রেজাল্টটা আমি পেয়ে যাব, তখন হচ্ছে এই প্রোগ্রামটা শেষ হবে। এই হচ্ছে গিয়ে আপনার মোটামুটি যে কোনো প্রবলেম দিক না কেন তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখার নিয়ম। বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্লাসটা শেষ করব আর একটা প্রবলেম দিয়ে, সেটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ধরেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অর্থাৎ নির্ণয়ের জন্য আমার একটা প্রোগ্রাম দিছে। এর জন্য আমার তাহলে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ধরেন এই যে এই ধাপে আমি শুরু করব, মানে এইটা এই প্রবলেমটা সলভ করব এখানে, তাহলে মোটামুটি বুঝতে সুবিধা হবে। তো প্রথমে হচ্ছে প্রোগ্রাম আমি শুরু করব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, শুরু করলাম। তাহলে আমার সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ধরেন ভূমি এখানে লিখলাম এ আর হচ্ছে উচ্চতা হচ্ছে বি। তাহলে আমার দুইটা ভ্যালু লাগবে, এ আর বি। তাহলে আমার হচ্ছে ভূমি আর উচ্চতার মান ধাপ 2-এ আমি এর মান ইনপুটে গ্রহণ করব। ঠিক আছে, তো এই যে স্টার্ট যেটা, এটা আমি স্টার্ট লিখব। 2 নাম্বার ধাপের যেটা, এটা হচ্ছে এখানে ইনপুট নিব। এরপরে 3 নাম্বার যেটা, 3 নাম্বারে এই যে সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা এখানে লিখে ফেলবো। আর এটা যে লিখলাম এটা আয়তাকার ক্ষেত্রে, এটা যেহেতু একটা প্রসেস সেহেতু আয়তাকার ক্ষেত্রে যাবে। এখানে হচ্ছে গিয়ে আপনার এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা এখানে লিখে দেবেন। এরপরে আউটপুট, অর্থাৎ এখানে ফলাফল আমার শো করবে এটা, এবং লাস্টে ইন্ট যেটা এটা। তাহলে বোঝা গেছে আমার প্রবলেম যেটার দিক না কেন এই একই নিয়মে আমার সলভ করতে হবে। এটা বুঝতে কোনো সমস্যা যদি থাকে তাহলে বলেন।
যতটুকুই বললাম কারোর কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, মোটামুটি বুঝতে পারছি। ঠিক আছে। তো দেখেন, এই যে প্রবলেমটা এখানে সলভ করলাম সেটা এখানে আছে। এই যে হাফ ইনটু বহুগুণ উচ্চতা, ওই যে 1/2 নিলাম, এটা 0.5 এর, ঠিক আছে? আর এখানে সব একই। বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কয়ার, এটা যদি জানি তাহলে এই একই পদ্ধতি এবং একই রকম। তো দেখেন এখানে যেহেতুগুলো প্রবলেম আছে সব একই রকম, এইটা একটু ভিন্ন। আমরা আগামী ক্লাসে আমরা এটা 6 নাম্বার প্রবলেমটা দেখব, ঠিক আছে? তো আমাদের আজকে পড়া থাকবে, আপনাদের বাসায় কাজ থাকবে এই 1 থেকে 5 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে এগুলো দেখা, যাতে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন, ঠিক আছে? তো আমরা মূলত হচ্ছে এই অধ্যায়টা একটু স্লোলি মানে করার চেষ্টা করব, যেহেতু আমাদের জন্য এই সাবজেক্টটা নতুন এবং একটু তুলনামূলক কঠিন দুইটা সাবজেক্টের থেকে। তো আমরা আস্তে আস্তে আগাবো। তো আজকে আমরা আলোচনা করলাম যে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হয়, কিসের মাধ্যমে লিখতে হয়, কিভাবে কাজ করে, এবং লাস্ট পর্যন্ত একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখলাম, ঠিক আছে? তাহলে এই 1 থেকে 5 নম্বর সমস্যা পর্যন্ত আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। মুখস্থ হইলে মুখস্থ, যদি বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের পড়া থাকবে। তো আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোশ্চিন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে